সুস্মিতা এবং সোনালি বিয়ে করে লন্ডনে গিয়ে বেশ ভালোই সংসার করতে শুরু করে। তারা দুজনেই ছোটবেলা থেকে অত্যাধিক পরিমাণে মডার্ন ছিল, তাই লন্ডনে গিয়ে নিজেদের মানিয়ে নিতে তাদের কোনো সমস্যা হয় না। লন্ডনে শ্বশুরবাড়ি হওয়ার পর দুই বোনের চালচলন একেবারে পাল্টে যায়। তারা সেখানে গিয়ে বিদেশিদের মতো ছোট ছোট পোশাক আশাক পরে ইংরেজিতে কথা বলে, এমনকি তারা দেশি খাবার দাবার মোটেই খেতে চায় না। তারা সবসময় বিদেশি খাবার খেতেই পছন্দ করে। এমনকি লন্ডনে যদি তারা কোনো মহিলাকে শাড়ি পরে থাকতে দেখে তাহলে তাকে নিয়ে তারা দুজনেই খুবই হাসাহাসি করে। একদিন, বৌমা, তোমাদের দুই দেওরের এবার বিয়ে দিতে হবে। আমার শাশুড়ি মা দেশে দুই মেয়েকে পছন্দ করে রেখেছে, আর আমি ওদের ফটোও দেখেছি। কিছুদিন পর আমরা দেশে ফিরে যাব, আর তোমাদের দুই দেওরের বিয়ে দিয়ে আবার লন্ডনে চলে আসবো। এই বলে শাশুড়ি মা দুই বৌমাকে লতা এবং পারমিতার ছবি দেখায়, কিন্তু সুস্মিতা এবং সোনালি তাদের মোটেই পছন্দ করতে পারে না, কারণ সেই মেয়ে দুটো অত্যন্তই সংস্কারী এবং ভদ্র প্রকৃতির ছিল। আর ইউ ম্যাড মম? এরকম দুটো গেও ভূত মেয়ের সঙ্গে আপনি আমাদের দেওরের বিয়ে দেবেন? ওরা লন্ডনে এসে মানাতে পারবে? ও মাই গড, সিরিয়াসলি প্লিজ এরকম দুজন গাইয়া মেয়ের সঙ্গে আমাদের ভাইদের বিয়ে দেবেন না। ওদের জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। আমি আর সুস্মিতা ঠিক করেছিলাম আমরা রিটা আর সুজির সঙ্গে আমাদের দেওরের বিয়ে দেব। না না, ওরকম ইংরেজ মেয়েদের সাথে আমি আমার ছেলেদের বিয়ে দেব না। আর তোমরাও তো প্রথমেই দুজনের মতোই ছিলে, লন্ডনে এসে এখন নিজেদেরকে পাল্টে ফেলেছো, সেটা আলাদা ব্যাপার। আপনি এই দুজন ভূতের সঙ্গে আমাদের তুলনা করবেন না, ঠিক আছে? আপনি যা করবেন করুন, কিন্তু আমরা দেশে যেতে পারবো না, আমরা লন্ডনেই থাকবো। আপনি বরঞ্চ আপনার দুই ছোট ছেলেকে নিয়ে দেশে চলে যান, আর ওদের বিয়ে দিয়ে তারপর নিয়ে চলে আসুন। দুই বৌমা এরকম কথা বললে শাশুড়ি মায়ের কিছু করার থাকে না। কিছুদিনের মধ্যেই সুচরিতা দেবী তার স্বামী এবং দুই ছেলের সঙ্গে দেশে চলে যায়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই নন্দন এবং চন্দন দুই ভাইয়ের সঙ্গে লতা এবং পারমিতার বিয়ে হয়। কিন্তু বিয়ের সময় প্রত্যেকে সুচরিতা দেবীকে তার দুই বড় বৌমার কথা জিজ্ঞাসা করলে সে ভীষণই লজ্জায় পড়ে, কারণ তার দুই বড় বৌমা লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকে। এভাবেই বিয়ে হওয়ার পর সুচরিতা দেবী তার দুই ছেলে বৌমাকে নিয়ে আবার লন্ডনে ফিরে যায়। লতা এবং পারমিতা তাদের বিদেশি শ্বশুরবাড়িতে এসে ভীষণই খুশি হয়, কারণ তারা এর আগে কোনোদিনও বিদেশে আসেনি। লতা, পারমিতা, এরা হলো তোমার দুই বড় জা। তোমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান এরা দুজনেই পালন করবে। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতা এবং সোনালি ভীষণই রেগে যায়, কারণ তারা কিছুতেই গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করতে চায় না। তাই তারা দুজনে লন্ডনের ক্লাবে ছোট ছোট জামা কাপড় পরে পার্টি করতে যাবে বলে ঠিক করে। আমরা এসব কোনো গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করতে পারবো না। আর মা, এটা লন্ডন, আপনি এরকম অশিক্ষিতর মতো কথা বলছেন কেন? আপনি যেমন আপনার নতুন দুই বৌমা তেমন, কেমন শাড়ি পরে চলে এসেছে। ইস, কি বিচ্ছিরি। দিদি, আমাদের এরকম করে বলো না। আমরা লন্ডনে বিয়ে করে এসেছি বলে নিজেদের সংস্কৃতি ভুলে যাব? তাছাড়া তোমাদের দুজনকে দেখে আমাদের খুব লজ্জা লাগছে। তোমরা দুজনে এই বাড়ির বৌমা, কিন্তু এরকম অসভ্যদের মতো ছোট ছোট জামা কাপড় পরে আছো কেন? তোমরা শাড়ি পরো না? লতা এরকম মুখে মুখে কথা বললে সুস্মিতা এবং সোনালি দুজনেই খুবই রেগে যায়। তারা ভালো করেই বুঝতে পারে যে নতুন দুই বৌমা দেশি হলেও তাদের কথাই ঝাঁজ আছে। হাউ ডেয়ার ইউ! একদিনও হয়নি লন্ডনে এসেছো আর আমাদেরকে কথা শোনানো শুরু করে দিয়েছো। আমরা ছোট ছোট জামা কাপড় পরবো কি বড় জামা কাপড় পরবো সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। তোমরা আমাদেরকে সে ব্যাপারে কিছু বলতে পারো না। এভাবেই চার বৌমার মধ্যে যখন ঝামেলার সৃষ্টি হয়, তখনই কয়েকটা বিদেশি মেয়ে তাদের বাড়িতে চলে আসে। Why are you guys so late? Susu and Sona, please hurry up. Our party will start. We are waiting for you guys. Oh my god, who are they? Typical Indian wedding saree in London? বিদেশি মেয়েদের মুখে এরকম ফটর ফটর ইংলিশে কথা শুনে দেশি দুই বৌমা একেবারে অবাক হয়ে যায়, আর তারা হা করে তাদের দিকেই তাকিয়ে থাকে। Yes, we are coming. Don't tell. These two village Indian women are our duicha. Totally illiterate and unfit for our London culture. Not like us, beautiful and foreigner.
সুস্মিতা এবং সোনালি এই কথা বললে সবাই মিলে লতা এবং পারমিতাকে নিয়ে ভীষণই হাসাহাসি করে। এভাবেই দুই দেশি বৌমাকে নিয়ে হাসাহাসি করার পর তারা বান্ধবীদের সঙ্গে পার্টি করতে চলে যায়। অন্যদিকে সুচরিতা দেবী একাই তার দুই বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন দুই দেশি বৌমা যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন, কিরে পারমিতা, এদের রান্নাঘরটা যেন কেমন অন্যরকম, সবকিছুতে বিদেশি ছাপ আছে। আজকে ভেবেছিলাম কচুর লতি আর তার সাথে ডাব চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কষা রান্না করব, কিন্তু এদের ফ্রিজে তো কিছুই নেই। এবার কি করে রান্না বান্না করি বলতো? এভাবেই লতা এবং পারমিতা রান্না বান্না নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুচরিতা দেবী যখন রান্নাঘরে আসে, তোমরা একদম চিন্তা করো না, আসলে এই কয়দিন আমাদের রান্নাঘরে প্রত্যেকদিন বিদেশি খাবার দাবার রান্না হতো, কারণ আমার দুই বড় বৌমাকে তো দেখতেই পাচ্ছ, ওরা বিদেশি খাবার ছাড়া কোনো রকম কিছু খায় না। তাই আজকে তোমাদের দুজনকে নিয়ে আমি দেশি বাজারে যাব। আমাদের লন্ডনে একটা দেশি মার্কেট আছে, সেখানে সব রকম মাছ, মাংস, ডাল, চাল সবই পাওয়া যায়। এরকম কথা শুনে লতা এবং পারমিতা দুজনেই খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে মিলে লন্ডনে একটা দেশি বাজারে চলে যায়। সেখান থেকে তারা চিংড়ি মাছ, কাতলা মাছ, কচুর লতি, মাটন সবকিছু কিনে নিয়ে চলে আসে। এভাবেই সেদিন দুই বৌমা আজকে লন্ডনের রান্নাঘরে দাঁড়িয়ে মনের আনন্দে বিভিন্ন রকমের দেশি বাঙালি খাবার দাবার রান্না করে, কারণ কয়েকদিন যাবৎ বিদেশি রান্না বান্না খেয়ে তাদের আর মোটেই সেই খাবারগুলো খেতেই ইচ্ছা করে না। দুপুরবেলা তারা যখন লাঞ্চ টেবিলে খাবারগুলো নিয়ে যায় তখন তাদের দুই বড় যা নিজেদের বিদেশি বান্ধবীদেরকে নিয়ে সেখানে চলে আসে। গাইস, আজকে টু ইন্ডিয়ান বৌমা আমাদেরকে বিভিন্ন রকম রান্না বান্না করে খাওয়াবে, তাই তো তোমাদেরকে আমরা ইনভাইট করেছি। ও নাইস নাইস, ভেরি নাইস। Then what is today's menu? Special dish of London, lasagna, pizza, peach cake or something else? এই যে অশিক্ষিত লতা পারমিতা, তোমরা তো আর ইংরেজি বোঝো না। ওরা জিজ্ঞাসা করছে যে আজকের মেনুতে কি আছে, তোমরা ওদের জন্য আজকে কি ভালো মন্দ রান্না করেছো। লতা এবং পারমিতা যখন কচুর লতি, ডাব চিংড়ি, মাটন কষা, কাতলা কালিয়ার কথা বলি তখন সুস্মিতা, সোনালি ও তাদের বান্ধবীরা ভীষণই অবাক হয়ে যায়, কারণ বিশেষ করে বিদেশি মেয়েরা কখনোই এরকম ধরনের খাবার দাবারের নাম শোনেনি। তার উপর তাদেরকে আবার সেই খাবারগুলো হাত দিয়েই খেতে হবে। হোয়াট? কচুর লতি, ডাব চিংড়ি, কাতলা কালিয়া? হোয়াট ননসেন্স! উই উইল নট ইট সো আনহাইজেনিক রান্না। সিরিয়াসলি, তোমরা এসব ভুলভাল রান্না করেছো কেন? এরা সব বিদেশি মেয়ে, লন্ডনে থাকে, এরা এরকম বাঙালি রান্না বান্না খেতে পারে না, আর আমরাও খেতে পারবো না। যত সব ফালতু রান্না বান্না। আমরা চামচ দিয়ে খাবার খাই, আমরা হাত দিয়ে ভাত খাই না। ডিসগাস্টিং। এভাবেই সবাই মিলে পারমিতা এবং লতাকে ভীষণই খারাপ খারাপ কথা শোনায়, যাতে করে তাদের দুজনের খুব খারাপ লাগে। কিন্তু অন্যদিকে সুচরিতা দেবী এবং তার চার ছেলে বেশ কবজি ডুবিয়ে লন্ডনে বসেই বাঙালি খাবার দাবার খায়। বৌমা, তোমরা খুব ভালো রান্না করেছো। কতদিন এত ভালো মাংস কষা, কচুর লতি, মাছ কিছুই খাইনি। আমার মুখটা একেবারে ছেড়ে গেল। দারুণ দারুণ। কিন্তু মা, দিদিদের তো আমাদের হাতে রান্না পছন্দ হয়নি, আর ওদের বিদেশি বান্ধবীরাও কত খারাপ খারাপ কথা বললো, ইংরেজিতে ফটর ফটর করছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমার দিদিদের কথা বাদ দাও, ওরা লন্ডনে এসে বেশি উঠতে শিখে গেছে বলে এই অবস্থা। আসলে ওরা বাঙালি কালচার ভুলে গেছে। কিছুক্ষণের মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সোনালি এবং সুস্মিতার বিদেশি বান্ধবীরাও সেখান থেকে রাগ করে চলে যায়, যার ফলে লতা এবং পারমিতা বেঁচে থাকা খাবারগুলো ফ্রিজে তুলে রাখে। কিন্তু কিছুক্ষণ পর তাদের দুই বড় যা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায়, কারণ তাদের দুজনেরই খুবই খিদে পায়। ফ্রিজ থেকে তাড়াতাড়ি খাবারগুলো বার কর, না হলে আমাদের যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু অনেক কথা শোনাবে। লতা আর পারমিতা আজকে বেশ ভালোই রান্না করেছিল, কিন্তু আমাদের বিদেশি বান্ধবীদের চক্করে আমরা কিছু বলতেই পারিনি, তা না হলে ওরা আমাদের উপর হাসাহাসি করত। তাড়াতাড়ি খাবারগুলো গরম করে নিয়ে চল। এই বলে দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে ফ্রিজ থেকে বাঙালি খাবারগুলো বার করি, সেই খাবারগুলো গরম করে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু কয়েক ঘন্টা পর লতা এবং পারমিতা সেই খাবারগুলো কিছুতেই খুঁজে পায় না। আমাদেরকে জিজ্ঞাসা করছো কেন? আমাদের এসব খাবার খেতে বয়ে গেছে। আমরা এমনিতেই চিকেন লাজানিয়া খেয়েছি, তাই আমাদের পেট ভর্তি। তোমাদের ওই দেশি খাবার দাবার গুলো কি হলো আমরা বলতে পারবো না।
এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর একদিন রিটা তার জন্মদিনের পার্টিতে সবাইকে ইনভাইট করে। তাই সুচরিতা দেবীর পরিবার নিজেদের মতো সাজগোজ করে সেই পার্টিতে গিয়ে উপস্থিত হয়। সুস্মিতা এবং সোনালী যথারীতি ছোট ছোট পোশাক আশাক পরে, অন্যদিকে লতা এবং পারমিতা শাড়ি পরে। হ্যালো গাইজ, see my two Indian ladies friend Susu and Sona. They are so uncultured. Look, কি খারাপ খারাপ জামা পরেছে। You wear so beautiful one piece, but the dress like ঝিকিমিকি ঠুম্পা। Oh my god. এভাবে রিটা যখন সোনালী এবং সুস্মিতার ছোট পোশাক নিয়ে তাদেরকে অপমান করে, তখন তাদের ভীষণই খারাপ লাগে। কারণ কাক যতই ময়ূরের পালক পড়ুক না কেন, তারা কখনো ময়ূর হতে পারে না। ঠিক তেমনি সোনালী এবং সুস্মিতা এতদিন যে বিদেশি বান্ধবীদের নিয়ে লন্ডনে ঘোরাফেরা করে, তারাই আজকে দুজনকে অপমান করে। কারণ সোনালী এবং সুস্মিতা যতই বিদেশি হওয়ার চেষ্টা করুক না কেন, তারা কোনোদিন ইংরেজ হতে পারে না। তাই সোনালী এবং সুস্মিতা এত অপমানিত হওয়ার পর কিছুতেই রিটার জন্মদিনের পার্টিতে থাকতে চায় না। তখনই তারা সবাই মিলে বাড়িতে ফিরে আসে। তোমরা খারাপ মনে করো না দিদি, আর তোমরা কিন্তু কখনো লন্ডনের মহিলাদের মতো হওয়ার চেষ্টা করো না। নিজস্বতা বজায় রাখা উচিত। তাই তোমরা কাল থেকে আমাদের মতোই শাড়ি পরবে, আর তার সাথে বাড়ির বউয়ের মতো ভদ্র আচরণ করবে। হ্যাঁ, তোমরা একদম ঠিক কথাই বলেছো। আমরা এখানে এসে আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছিলাম, যা একদমই ঠিক নয়। আমরা তো তোমাদের সঙ্গেও অনেক খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। সেদিনের পর থেকে সুস্মিতা এবং সোনালী পুরোপুরিভাবে পাল্টে যায়। তারা চার বৌমা এখন একসঙ্গে মিলেমিশে লন্ডনে সংসার করতে থাকে। ভোরবেলার অন্ধকারের মধ্যে দিয়ে ললিতা হাতে টর্চ নিয়ে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যেতে থাকে। বাবারে বাবা, চারিদিকে কি অন্ধকার! এ আমি কোথায় এসে পড়লাম? ইস ছি, কি বাজে গন্ধ, কি নোংরা রে বাবা! সবাই কি চারিদিকে শুধু পটি করেই রেখে দেয়? এখানে কি মানুষ থাকে? ললিতার কথা শুনে তার সতীন মৌমিতা বলে, তুমি শহরের মেয়ে বলে এত নাটক করছো। এখানে থাকতে হলে এরকম ন্যাকামি করে চলবে না। ছোটবেলা থেকে এখানেই জীবন কাটিয়ে দিলাম, আর তুমি প্রথম দিন এখানে এসে এত ঢং করছো? বেশি কথা না বলে চুপ করে চলো। মৌমিতা ললিতাকে সঙ্গে করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একটা সুরক্ষিত জায়গা দেখে তারা বসে পড়ে। তারা দুজনেই শৌচকার্য করছিল। হঠাৎ করেই ললিতার উপর টর্চের আলো এসে পড়ে। ললিতা খুবই ভয় পেয়ে যায়। সে চিৎকার করে ওঠে, আরে আরে, লাইট কোথা থেকে এলো? কে লাইট মারছে? এই, কে ওখানে, কে? আসলে ললিতা একজন শহরের শিক্ষিত মডার্ন মেয়ে ছিল। গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ লাইফস্টাইল সম্পর্কে তার কোনো রকমের ধারণা ছিল না। সে কোনোদিনও ভাবেনি তাকে বিয়ে করে এরকম একটা গ্রামাঞ্চলে আসতে হবে। ললিতা যখন শহরের কলেজে নতুন নতুন ভর্তি হয়েছিল, তখন তার সঙ্গে মোহিতের দেখা হয়। ললিতা এবং মোহিত প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করে ফেলেছিল। কিন্তু মোহিত আগে থেকে বিবাহিত ছিল। তাদের গ্রামে খুব অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম ছিল। তাই মোহিতেরও খুব ছোটবেলায় মৌমিতার সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু সে এই ব্যাপারে ললিতাকে কিছু জানাতে পারে না। মোহিত, আমরা কবে বিয়ে করব? চলো না, আমরা বিয়ে করি। অনেকদিন তো হয়ে গেল, আর 1 মাস পর আমাদের পড়াশোনাও কমপ্লিট হয়ে যাবে। বিয়ে করবো বললেই তো হবে না ললিতা। তুমি তো জানো আমি গ্রামে থাকি, তুমি শহরের মেয়ে। তোমার পক্ষে আমাদের গ্রামে গিয়ে থাকাটা খুবই মুশকিল হবে। না, আমার শহরে থাকতে ভালো লাগে না। আমার গ্রাম খুব ভালো লাগে। আমার মামার বাড়িও তো গ্রামে ছিল। আমি ছোটবেলায় সবসময় মামার বাড়িতে ঘুরতে যেতাম। আমি গ্রামে থাকতে চাই, প্লিজ তুমি আমাকে গ্রামে নিয়ে চলো। এ আমি কোন মুশকিলে পড়ে গেলাম? বাড়িতে আমার অলরেডি একটা বউ আছে। আমি ললিতাকে এই সত্যিটা এখন বলতেই পারবো না, কারণ আমার ললিতাকে খুবই ভালো লাগে। মৌমিতাকে তো আমার আর মোটেও ভালো লাগে না। আগে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই, তারপর না হয় যা হবে দেখা যাবে। এই বলে মোহিত ললিতাকে বিয়ে করে এবং তাকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে চলে যায়। মোহিতের বিশাল বড় বাড়ি দেখে ললিতা চমকে ওঠে। মোহিত, তোমাদের বাড়িটা তো খুবই সুন্দর। আমি শহরে থাকি, কিন্তু তবু আমাদের বাড়ি এতটা সুন্দর নয়। তোমাদের বাড়ি এত সুন্দর আর বড়, বাইরে থেকে এত সুন্দর, তাহলে ভেতরে তো আরো বেশি সুন্দর হবে, তাই না? আসলে মোহিতের মা সুলেখা দেবীর প্রচুর জায়গা জমি সম্পত্তি ছিল। মোহিতের বাবা ওই গ্রামের জমিদার ছিল। তাই ওই গ্রামের উপর সুলেখা দেবীর প্রভাব প্রতিপত্তি এবং জনপ্রিয়তা অনেক বেশি ছিল। টাকা পয়সার কোনো অভাব না থাকায়
সুলেখা দেবী তার ছেলেকে শহরে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পাঠিয়েছিল, কিন্তু মোহিত সেখান থেকে শহুরে বউকে বাড়িতে নিয়ে আসে। মোহিত এবং ললিতাকে একসঙ্গে দেখে সুলেখা দেবী এবং মৌমিতা দুজনেই চমকে ওঠে। কিরে মোহিত, তুই এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? কে এই মেয়েটা? কি হলো মোহিত, বলো, এই মেয়েটা কে? আর তোমরা দুজনে গলায় ফুলের মালা পরে আছো কেন? মোহিত তার মা এবং প্রথম স্ত্রীকে সব কথা বলে। সবটা জানার পর মৌমিতা কান্নাকাটি করা শুরু করে দেয়। অন্যদিকে মোহিত আগে থেকে বিবাহিত জেনে ললিতা মোহিতের উপর ভীষণ রাগারাগি করে। তুমি আমাকে ধোঁকা দিলে মোহিত, তুমি আগে থেকে ম্যারিড ছিলে, আমাকে বলে দিতে পারতে, তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। আমার জীবনটা তুমি শেষ করে দিলে। আমি এবার কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব? বাড়ি ফিরে যাওয়ার কোনো দরকার নেই। আমার ছেলে যখন তোমাকে বিয়ে করেই ফেলেছে, তখন আমি তোমাকে এই বাড়ির বৌমা হিসেবে স্বীকার করলাম। হ্যাঁ ললিতা, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার অনেক ছোটবেলায় মৌমিতার সঙ্গে বিয়ে হয়েছিল, তাই জন্য আমার মৌমিতাকে একটুও পছন্দ নয়। আমি তোমার সঙ্গেই থাকতে চাই। মোহিতের কথা শুনে ললিতা খুশি হয়। সে খুশি হয়ে কিছু বলতে যাবে কি, হঠাৎই তার পেট গুড়গুড় করতে শুরু করে। আমার ভীষণ জোরে পটি পেয়েছে মোহিত, তাড়াতাড়ি আমাকে বাথরুমে নিয়ে চলো, আমার খুব পেট ব্যথা করছে। বাথরুম? আমি বাথরুম কোথায় পাবো? আমাদের বাড়িতে তো কোনো বাথরুম নেই। বাথরুম নেই মানে? এত বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে বাথরুম নেই? তোমাদের বাড়িতে বাথরুম নেই, তাহলে তোমরা কোথায় পটি করো? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছি। আমরা সবাই মাঠে ঘাটে পেট হালকা করতে যাই। ভাগ্যিস এখন রাত্রিবেলা, তাই কোনো অসুবিধা হবে না। আমরা সবাই ভোরবেলা উঠেই পেট হালকা করতে যাই। কাল থেকে তোমাকেও কিন্তু তাই করতে হবে। এখন চলো। ললিতার কাছে কোনো উপায় না থাকায় সে মৌমিতার সঙ্গে জঙ্গলে পেট হালকা করতে চলে যায়। জঙ্গলে শৌচকার্য করার ব্যাপারটা তার মোটেও ভালো লাগে না। কোনো রকমে পেট হালকা করে সে বাড়ি ফিরে আসে। সেদিন সারা রাত সে ঘুমায় না। ভোরবেলা 4টের সময় মৌমিতা ললিতাকে ডাকতে আসে। তারা দুজনেই জঙ্গলে পেট হালকা করতে বসে পড়ে। ঠিক সেই সময় গ্রামের এক ভণ্ডলোক হরিপদর পটি পায়। সে টর্চ হাতে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। জঙ্গলে গিয়ে সে মৌমিতার সঙ্গে ললিতাকে পটি করতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। ওরে বাবা, এ আমি ভোরবেলায় কি দেখলাম? আমাদের গ্রামে এরকম রূপসুন্দরী তো কেউ নেই। একে দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই শহর থেকে এসেছে। আহা, এ আমি কি দৃশ্য দেখলাম! কি সুন্দর দেখতে, অন্ধকারেও তো একেবারে জলজল করছে। হরিপদ লুকিয়ে লুকিয়ে ললিতার দিকে একভাবে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু চারিদিকে অন্ধকার থাকায় সে ঠিক মতো ললিতাকে দেখতে পাচ্ছিল না। ঠিক মতো তো কিছু দেখা যাচ্ছে না, দেখি একবার টর্চটা জ্বালাই তো। এই বলে হরিপদ তার টর্চের আলোটা জ্বালায়। ললিতার উপর টর্চের আলো পড়তেই সে খুব ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে। এই, কে ওখানে? কে? হ্যাঁ, কে টর্চের আলো জ্বেলেছে? কে ওখানে? হ্যাঁ? হরিপদ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ললিতা এবং মৌমিতা দুজনে ভয় পেয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে ললিতা এই ব্যাপারটা তার শাশুড়ি মাকে জানায়। এই মেয়ে, তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে এত মাতামাতি করছো কেন? হ্যাঁ, তোমরা যেরকম পেট হালকা করতে গিয়েছিলে, সেরকমই হয়তো অন্য কেউ সেই সময় পেট হালকা করতে গিয়েছিল। সে অন্ধকারে কিছু দেখতে পায়নি বলে টর্চের আলো জ্বালিয়েছিল। এই ব্যাপারটাকে নিয়ে এত মাতামাতি করার মতো কিছু নেই। যাও এখান থেকে, গিয়ে নিজের কাজ করো। এই ব্যাপারটা আপনার কাছে সামান্য মনে হচ্ছে? এটা মেয়েদের মান সম্মানের ব্যাপার। যে টর্চের আলো জ্বেলেছিল ওটা কোনো ছেলে ছিল নাকি মেয়ে ছিল আপনি জানবেন কি করে? আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই। রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করেছেন, কিন্তু বাড়িতে একটা শৌচালয় তৈরি করতে পারছেন না। এই মেয়ে, তুমি শহর থেকে এসেছো মানে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই কথা শোনাবে। তুমি জানো আমার স্বামী এই গ্রামের জমিদার ছিল। আজও আমাকে গ্রামের সকলে সম্মান করে। আমার উপর আঙুল তোলার মতো সাহস এই গ্রামে কারণ নেই। আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? ভেবো না তোমাকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নিয়েছি বলে তোমার সব কথাই আমি সহ্য করব। ললিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে প্রায় দিন হরিপদ ভোরবেলা জঙ্গলে গিয়ে ললিতাকে দেখার জন্য অপেক্ষা করত। এরকম ভাবে বেশ কয়েকদিন কাটে, কিন্তু ললিতার পক্ষে আর কিছুতেই মাঠে গিয়ে পটি করা সম্ভব হচ্ছিল না। সে কিছুতেই গ্রামীণ পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারছিল না। সে বারে বারে তার শাশুড়ি মাকে শৌচালয় তৈরি করার জন্য জোর দিতে থাকে। এই নিয়ে তাদের বাড়িতে প্রায়শই ঝামেলা হতো। একদিন ললিতা খুব রেগে যায় এবং মোহিতকে বলে, মোহিত, আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয়।
প্রথমত তুমি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছো, তবু আমি সবকিছু মেনে নিয়েছিলাম। কিন্তু তোমাদের বাড়িতে শৌচালয় নেই, জঙ্গলে গিয়ে যখন তখন আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমি এই বাড়ি ছেড়ে শহরে ফিরে যাচ্ছি। না ললিতা, তুমি যেও না প্লিজ। ললিতা মোহিতের কোনো কথা শোনে না। সে সারা জীবনের জন্য মোহিত এবং তার পরিবারকে ছেড়ে চলে যায়। অন্যদিকে হরিপদ ললিতার ফটো তোলার জন্য একটা নতুন স্মার্টফোন কিনে ফেলেছিল। ললিতার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা সে জানতে পারে না। এই তো, এই ফোনটা আমি কিনে নিয়েছি। এইবার এই ফোন দিয়ে ওই সুন্দরী ললিতার, না শহরের সুন্দরী হিরোইনের মতো দেখতে মেয়েটার অনেক অনেক ফটো তুলে রাখবো। তারপর যখন ইচ্ছা আমি ফটোগুলো দেখতে পারবো। খুব মজা হবে। পরের দিন ভোরবেলা হরিপদ জঙ্গলে গিয়ে ললিতার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে সুলেখা দেবী পেট হালকা করতে আসে। অন্ধকারে ঠিকমতো কিছু দেখতে না পাওয়ায় হরিপদ সুলেখা দেবীকে ললিতা ভেবে বসেছিল। সে অন্ধকারের মধ্যেই তার ফটো তুলতে থাকে। ফটো তুলে দেখার পর সে চমকে ওঠে। আরে এটা তো সুলেখা দিদি, আমি তো এটাকে ললিতা মনে করেছিলাম। ধুর, এই বুড়ির ফটো তুলে আমি কি করব? ফালতু ফালতু ফটোগুলো কষ্ট করে তুললাম। আজকে তো হিরোইনটা হাঁকতে এলো না। আগে এই বুড়ির ফটোগুলো ফোন থেকে ডিলিট করি। এই বলে হরিপদ তার ফোন থেকে সুলেখা দেবীর ফটোগুলো ডিলিট করার চেষ্টা করতে থাকে। হরিপদ এর আগে কখনোই স্মার্টফোন ব্যবহার করেনি, তাই সে ঠিকমতো স্মার্টফোন ব্যবহার করা জানতো না। ফটোগুলো ডিলিট করতে গিয়ে সে ভুলবশত তাদের গ্রামের সকলের ফোনে সুলেখা দেবীর ফটো পাঠিয়ে দেয়। গ্রামের সকলে সুলেখা দেবীর ফটো দেখে অবাক হয়ে যায়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আরে এ কি, এটা তো আমাদের গ্রামের জমিদারের বউ। এরকম ফটো কে তুলেছে রে বাবা? এই ব্যাপারে সুলেখা দেবী কিছু জানতেও পারে না, কিন্তু যখনই সে বাইরে বেরোয় তখনই তাকে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না যে তার সঙ্গে ঠিক কি ঘটেছে। মোহিত ব্যাপারটা জানতে পেরে তার মায়ের কাছে ছুটে আসে। মোহিত তার নিজের ফোনে সুলেখা দেবীর ফটোটা দেখায়। মা, এই দেখো তোমার ফটো। এই ফটোটা দেখে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে। কি অবস্থা? এরকম ফটো কে তুললো? ফটোটা দেখার পর সুলেখা দেবীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে ভীষণ কান্নাকাটি করা শুরু করে। এ আমার সঙ্গে কি হয়ে গেল রে বাবা? এক মুহূর্তে আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে গেল। আমার মান সম্মান ইজ্জত বলে আর কিছুই রইল না। আমি একেবারে শেষ হয়ে গেলাম। মা, ললিতা ঠিকই বলতো, আমাদের বাড়িতে শৌচালয় তৈরি করা অবশ্যই প্রয়োজন। আপনি যদি ললিতার কথা শুনতেন তাহলে আপনার সঙ্গে এটা কখনোই হতো না। হ্যাঁ বৌমা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমি কালকেই আমার বাড়িতে শৌচালয় বানানোর ব্যবস্থা করব। পরের দিনই সুলেখা দেবী তার বাড়িতে শৌচালয় তৈরি করে। তারা আর কখনোই জঙ্গলে অথবা মাঠে ঘাটে পটি করতে যায় না। তাদের দেখা দেখি ওই গ্রামের বাকিরাও বাড়িতে শৌচালয় তৈরি করা শুরু করে।